সমবেত সুধীমণ্ডলী, আজকে যারা বাংলাদেশ গ্রাম থিয়েটারের এই অনলাইন সেমিনারে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা। বিশ্ব সভ্যতা আজ এক চরম হুমকির মুখে। সেই বৈরী পরিবেশের মধ্যে মানুষের জীবন পরিক্রমা আজ ভিন্ন খাতে প্রবাহিত। তাই যেখানে আপনি উপস্থিত থেকে কর্ম সম্পাদন করতেন, তা করতে হচ্ছে দূরবর্তী কোনো অবস্থানে থেকে। সে কারণেই আজকের এই বিষয়বস্তুর উপস্থাপনায় হয়তো হাজারো প্রশ্ন আপনাদের মনে উদিত হবে, এবং তা আমি অনেকগুলোই জানতে পারবো না, কারণ কোনো প্রতিক্রিয়া দেখার উপায় নেই এই মাধ্যমে। তো আমি পাঠ করছি এই মহামারীতে যারা বিশ্বে দেশে দেশে মৃত্যুবরণ করেছে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে পাঠ করছি। আজকের প্রবন্ধের নাম দেবেশ রায় ও সেলিম আলদিন, পরিপ্রেক্ষিত আত্মজ্ঞান ও শিল্পতত্ত্ব। পশ্চিমবঙ্গের একটি সাহিত্য পত্রিকার ফরমায়েশ অনুযায়ী দেবেশ রায় স্মরণ সংখ্যার জন্য তৈরি হওয়ার কালেই এলো আমার কৃত্যের কাল, সেলিম আলদিন জন্ম বর্ষপূর্তিতে। দুটি স্বতন্ত্র অস্তিত্বকে অদ্বৈত শৃঙ্খলায় উপস্থাপন করবার সাহস অর্জন করলাম তাঁদেরই সহযোগিতায়। চেতনায় তাঁদেরই কথা, কর্ম, ভাব, ভাবনার আলোর সম্পাদে। বিজ্ঞজন নিশ্চয়ই বলবেন, এ তো রীতিবিরুদ্ধ গুরুচন্দ্রালী কারবার। ঔপন্যাসিক নাট্যকার এক ওজনে এক পাল্লায় মাপন বড় অন্যায়। হ্যাঁ, এইবারকার পালাটাই এমন। একটু গেয়ে শোনাই তবে। এখন ঘৃণ্য হল চতুর্বেদ, গণ্য নাই ভেদাভেদ, ধন্য নীতি কই প্রভেদ, অভেদ কোন প্রচার। কবিরা ভেদাভেদের ঠেলা ধাক্কার যুগ পার করে অভেদ নীতির ময়দানে আমরা বহুরে এক কইরা একরে করছি বহু। তাই তো পালার রং চেহারা ডিল নকশা পাল্টায় গেল। রূপবা পাল্টায় আগুনের পিটনে গরমে, মুগ্ধ হৃদয় আহা করে ওঠে রূপানোর আগে। পূর্ণিমা লাগাইয়া গো রাধে, পাগল করলি আমারে। ওরে ভাই, যেদিকে চাই সেই দিকে রাই, ওরে রাই মিলে তো কেহ নাই। ত্রিশালের কান্না। ব্রাত্য জীবনের পূর্ণিমায় তারা দুজনেই পাগল হয়েছে। যেদিকে চাইতেন সেখানেই অপেক্ষমান অগণ্য অপাঙ্ক্তেয় জীবন। সেই পূর্ণিমার আলোর ফুল ফুটিয়েছেন আজীবন। ব্রাত্য জীবনের সৌন্দর্য, সৌগন্ধ, অনুসন্ধান ও ব্যক্তকরণে দেবেশ রায় ও সেলিম আলদিন একান্ত হৃদয় সহোদর। যদি প্রশ্ন করেন কিভাবে, সে ভাবের খবর জানা, কিন্তু তা ধরিয়ে দেয়া বড় কঠিন পরিশ্রমের কাজ। সামান্য ছুঁয়ে যাই, গানের কথাতেই বলি। বড়াইল নাও যে বইতেরে জানে, সে বড় নাইয়া। ঘাটুরা তাঁরা বাংলা সাহিত্যের বড় বড় নাইয়া ছিলেন। বুড়াইল নাও অর্থাৎ ডুবন্ত নাও অত্যন্ত দক্ষতার সাথে দেখিতে সুন্দর রূপে একালের লহর দরিয়া পাড়ি দিয়ে তীরে পৌঁছেছে। একজন ঐতিহ্যবাহী আখ্যানের অভ্যন্তর থেকে চলাইকৃত আখ্যান গেঁথে গেছেন একে একে। যেমন থাকে ঘটনার ভাঁজে ভাঁজে অনেক অসংখ্য ঘটনা, তারও ভাঁজে ভাঁজে আরও। সেই দুরুতর ঘটনায় আমার সম্মুখবর্তী ঘটমান জীবনের ঘটনা, যা নতুন এক আখ্যানের জন্ম দিয়েছে এই মাত্র। এর ভিতর থেকে আমারও অসংখ্য আখ্যান আর শাখা প্রশাখা পত্র পল্লবে পুষ্পে পরিণত হবে আরেক বৃক্ষ বীজে। দেবেশ রায় বাংলা সাহিত্যের মধ্যযুগীয় আখ্যান প্রমটের গ্রন্থকে এই কৌশল প্রত্যক্ষ করেন, যে কৌশলে আজীবন অবিরাম একই আখ্যান কহন যায়, কহিতব্য বলেই কহন যায়।
নদীর শিরা উপশিরায় বাহিত জলধারা যেভাবে বিচিত্র জনপদের মৃত্তিকা স্পর্শে সুচারু রূপ ধারণ করে, সেভাবেই বহমান জীবন জনপদ, পরিবেশ, প্রতিবেশ ও জনপদবাসীর রক্তের আঙুরলতা হয়ে ওঠে নানা রূপে, রসে, ভাবে, ভাব তরঙ্গে, জীবন সত্যের উদ্ভাসনে। নিত্যভোরের আলোয় সেই আখ্যান বৃক্ষবীজ অঙ্কুরিত হয় রসিকের চিত্তভূমিতে। হয়তো আপনার যুক্তিবোধ কিংবা ভক্তের মন তা বিশ্বাস নাও করতে পারে, তবে দেবেশায়ের কথাতেই করি। পালা কীর্তনের গায়ক কথক সুরেরও আখ্যানের আখরের সুযোগে কাহিনীর ভিতরে তার নিজস্ব বিবরণকে ফর্মের দিক থেকেই গ্রাহ্য করে নিয়েছিলেন। পালা কীর্তনের আখর তো গায়কের স্বাধীন বিবরণ। বৈষ্ণব পদাবলী চৈতন্যের পরেই বাঙালি সাধারণের চর্চার বিষয় হয়ে ওঠে, এ কথা অনেক ঐতিহাসিক মনে করেন। আর চৈতন্য জীবনের প্রত্যক্ষ প্রভাবে কৃষ্ণ কাহিনী, বাল্যলীলা, গোষ্ঠ, নৌকাবিলাস, দানখণ্ড, বংশী শিক্ষা, মানভঞ্জন, অক্রূঢ় সংবাদ, দুতি সংবাদ, মাথু ইত্যাদি বিভিন্ন আখ্যানে ভাগ হয়ে পালা কীর্তনের বিষয় হয়ে ওঠে। সেখানে পালাকারের উপরও কথক গায়কের উপর একটা অতিরিক্ত দায়িত্ব ছিল। প্রচলিত পদগুলির ভিতর তাঁদের গ্রন্থনার কাজ করতে হতো। সেই গ্রন্থনার সূত্র তাঁদের সংগ্রহ করতে হতো চৈতন্য জীবনের দার্শনিক ব্যাখ্যা থেকে, ভাগবতের বিভিন্ন তত্ত্ব থেকে ও পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আখ্যায়িকা বিশ্লেষণ থেকে। এই উৎসগুলি থেকে পালাকার ও বিশেষত কথক গায়ক তাঁর বক্তব্যটিকে তৈরি করে তুলতেন। এই বক্তব্য ছাড়া পালা কীর্তন তৈরি হয়ে উঠতে পারত না। এখানেই আমরা ঔপন্যাসিক বিবরণের এক আদি উদাহরণ পাই, যেখানে কাহিনীর স্টোরিও টাইপের মধ্যে পদের অপরিবর্তনীয় বাধা গতের মধ্যে গায়ক কথক তাঁর বক্তব্যে গ্রথিত করে দিতে পারছেন, আর সেই গ্রন্থনার ফলে কাহিনীর অবয়ব বদলে যাচ্ছে, চরিত্রের সঙ্গে চরিত্রের সম্পর্ক বদলে যাচ্ছে ও এক ধারাবাহিকতার অংশ হয়ে কাহিনী ধরনের স্বয়ংবর হয়ে উঠতে পারছে। গোষ্ঠলীলাই যে কৃষ্ণের একমাত্র লীলা নয়, বা নৌকাবিলাসী যে কৃষ্ণ রাধার সম্পর্ক শেষ নয়, এ কথা কথক গায়ক যেমন জানেন তেমনি শ্রোতাও জানেন। অথচ গোষ্ঠলীলার বলরাম সহ অন্যান্য রাখাল বালকরা কৃষ্ণের পরবর্তী লীলায় আর ফিরে আসবেন না। এই বোধ একই সঙ্গে পালাটিকে সম্পূর্ণতা দিচ্ছে, অথচ কৃষ্ণের পরবর্তী লীলার পালার সঙ্গে যুক্ত করছে। নৌকাবিলাসে রাধাসহ গোপিনীরাও সেই ধারাবাহিকতার একটি সম্পূর্ণ অংশ। পালা কীর্তনের এই বিপরীত রীতি সম্ভব হয় একমাত্র কথক গায়কের বিবরণের ফলে। সেই ব্যাখ্যায় কাহিনী আর পৌরাণিক বা এপিক পারম্পর্য থেকে বিচ্ছিন্ন হয় ও একটি পৃথক পদের লিরিক সম্পূর্ণতা থেকেও বিচ্ছিন্ন হয়। আবার একই সঙ্গে পৌরাণিক বা এপিক পারম্পর্যের ছায়া সেই লিরিকগুলির উপর ছড়িয়ে যায় ও লিরিকের পদসুষম এপিকের সেই ছায়ার মধ্যেও আলাদাভাবে ধরা পড়ে। শুধুমাত্র রাধাকৃষ্ণের কাহিনীর মধ্যেই তো পালা কীর্তন সীমাবদ্ধ ছিল না, তাকে গ্রথিত করতে হতো চৈতন্য জীবনের প্রাসঙ্গিক অংশের সঙ্গে। কথক গায়কের এই বিবরণেই সেই গ্রন্থনার সম্ভব। সেখানে চৈতন্য জীবনের পরিচিত কাহিনীগুলিকে মিথে রূপান্তরিত করতে হতো, আর সেই মিথের সঙ্গে রাধাকৃষ্ণের প্রতিষ্ঠিত মিথকে যুক্ত করতে হতো। এই প্রয়োজন থেকে উপন্যাস তৈরি হয়ে ওঠে ও একটি প্রতিটি ফর্মের মধ্যে অন্তর্ঘাত ঘটায়। উপন্যাসের ফর্ম তাই কোনো সময়ই নির্দিষ্ট করে দেওয়া যায় না, কারণ কোনো প্রতিষ্ঠিত ফর্মে কী ধরনের অন্তর্ঘাত ঘটানো হচ্ছে তার উপর নির্ভর করেই উপন্যাসের বিশেষ গড়ন। বৈষ্ণব পালা কীর্তনের এই আখরগুলিতে আমরা এই ঔপন্যাসিক অন্তর্ঘাতের প্রথম উদাহরণ পাই।
উপন্যাস নিয়ে দেবেশ রায়। মঙ্গল কাব্যের আঙ্গিক নির্দিষ্ট হয়ে যায় ৩০০ বছরের চর্চার মধ্যে দিয়ে। বাংলার নন্দন সাহিত্যের ইতিহাসে তা ধ্রুপদী শৃঙ্খলার দাবিদার। অচিন্ত দ্বৈতাদ্বৈতবাদ প্রেমের মধ্য দিয়ে ঈশ্বর সাধন তত্ত্ব। অভেদাত্মক চিন্তার কারণেই সেলিম আল দীন মঙ্গল কাব্যে বাঙালির মহাকাব্যের বিস্তার কর্তৃত্ব করেন। এভাবে দুজন মধ্যযুগের দুটি সাহিত্য আঙ্গিকের বৃক্ষ বীজে বাঙালির আধুনিক উপন্যাস ও নাটকের আঙ্গিককে তাত্ত্বিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। দেবেশ রায় 1936-2020, সেলিম আল দীন 1949-2008 আমাদের বিবেচনায় দুই বাংলারই দুই আত্মজ্ঞান সম্পন্ন শিল্পী। আত্মজ্ঞান সম্পন্ন বলবার অর্থ তারা দুজন আমৃত্য যে সমস্ত সৃষ্টি করেছেন বা তাঁদের যে সৃজন তা আত্মজ্ঞানের দ্বারা অর্জিত। অহং বা আত্মচেতনা জাত জাগতিক জ্ঞান ও বিশ্বাস মতে সচেতন পরীক্ষা নিরীক্ষার উৎপন্ন তাঁদের শিল্পকর্ম তাই অনেকের কাছে মনে হয়েছে বড় বেশি অচেনা। অনেকে সেসব সাহিত্য কীর্তির জাত নির্ণয়ে নিরূপায় অস্বস্তি প্রকাশ করেছে। কিন্তু এই আত্মজ্ঞান দ্বারা প্রবুদ্ধ দুই শিল্পী রচনার মধ্যে তাদের শিল্পের স্বরূপ যেমন অবসর মতো ব্যাখ্যা করেছেন, তেমনি স্বতন্ত্র প্রবন্ধে ব্যাখ্যা করেছেন তাদের শিল্পতত্ত্ব। দুটি ভিন্ন মাধ্যমে সৃষ্টিশীল জীবন পরিচালিত হলেও একটি আত্মিক সম্পর্ক বন্ধনে তাঁরা আবদ্ধ ছিলেন। সেই সম্পর্ক সম্পূর্ণ মানসিক। দেবেশ রায় ও সেলিম আল দীন সর্বান্তকরণে ছিলেন ঔপনিবেশিক শিল্পরীতির বিরুদ্ধে জেহাদি দুই শিল্পী ব্যক্তিত্ব। তাদের আত্মজ্ঞানের স্বরূপ এবং শিল্পতত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অতি সাধারণ একটি পর্যবেক্ষণ বক্ষমান রচনার মূল প্রতিপাদ্য। কৈশোরকালে রাজবন্দী কমিউনিস্ট দলের কর্মী হিসেবে 1950 সালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অপরাধে তিনি রাজনীতি কোনো অপরাধমূলক কাজ নয়, ক্ষমতাবাদীর চোখে তার কায়েমি স্বার্থবাদের বিরুদ্ধে ব্যক্তির বা গোষ্ঠীর সোচ্চার প্রতিবাদ। দেবেশ রায়ের কৈশোরকালে এই চেতনার উন্মেষ ঘটেছিল। রাজনীতির ক্ষেত্র ছিল কর্ষণভূমি, জীবনের দায়ে সেখানে কনক শস্য উৎপাদন প্রয়াসের যে উৎপন্ন দেবেশ রায়ের মতো স্রষ্টার জন্য তা শিল্প শস্য। জীবনভর শ্রমে ঘামে যে কর্ষণ তিনি করে গেছেন তাতে রাজনীতির উৎপাদন ব্যবস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রাপ্তিটুকু বর্তমান সামাজিক অর্থ রাজনৈতিক পরিপ্রেক্ষিতের অভ্যন্তরেই অনুসন্ধেয়। কিন্তু বাংলা সাহিত্যে বাঙালির শিল্প নন্দনতত্ত্বের একটি স্বাধীন ভূমি বিনির্মাণে তাঁর সচেতন সক্রিয় প্রয়াসের উৎপন্ন নিঃসন্দেহে কালের নিকষে নির্দোষ শোনা। 19 শতক থেকে বাঙালির শিল্পভাবনা নন্দন চেতনার উন্মেষী ঘটে চেতনার তীরে তীরে আষ্টে পড়া উপনিবেশিক ভাবতরঙ্গের আঘাতে। ইউরোপীয় যে কোনো ভাবনা তরঙ্গে নিরুপায় ভেসে যাওয়ার পূর্বে বিকল্প চিন্তার অবকাশ বিষয়ে আমাদের মস্তিষ্ক বরাবর নিষ্ক্রিয়। কারণ উপনিবেশিক মন ব্যতিক্রম যে একেবারে অনুপস্থিত তা নয়, কিন্তু তা সর্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি। 1970 পরবর্তী দুজন বাঙালি সাহিত্য স্রষ্টার মধ্যে সেই চেতনার দ্বিবিধ প্রকাশ লক্ষ্য করা গেল। পশ্চিম বাংলায় পরিবর্তিত নাম বাংলা ঔপন্যাসিক দেবেশ রায় এবং বাংলাদেশে নাট্যকার সেলিম আল দীন। সৃষ্টিশীল কর্মের অভ্যন্তরে জাত শিল্পতত্ত্ব বিষয়ে তারা উভয়ই সোচ্চার। ঔপনিবেশিক শিল্পতত্ত্ব বিরোধী একটি সচেতন প্রতিরোধ চিন্তার প্রকাশ উভয়ের কর্মপ্রয়াসও তত্ত্বাবয়বে বিশিষ্ট রূপে পরিদৃশ্যমান। উপন্যাস নিয়ে গ্রন্থের কথোপকথন অংশে দেখা যায় তিনি প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে বলছেন, আমি কোনো তত্ত্ব তৈরি করছি না,
সৃজনশীল শিল্পী মস্তিষ্কের স্বাধীন চিন্তা প্রবাহে প্রতিবন্ধক এমন সকল অস্তিত্বের সঙ্গে স্বভাবতই দ্বন্দ্বে লিপ্ত হয়। সৃষ্টিকর্মের মাধ্যমে সেই দ্বন্দ্ব তিনি সহৃদয় শিল্পরসিকের চেতনায় সঞ্চারিত করতে চান। তার জন্য অপরিহার্যভাবে প্রয়োজন প্রখর সচেতনতাজাত আত্মজ্ঞান। ইতিহাসের পাঠ এবং শ্রমজীবী মানুষ যারা উৎপাদক বলে সমাজের ভিত, তাদের স্নায়ুবাহিত রক্তের সংশ্লেষ। প্রবন্ধ শিরোনামে উল্লিখিত শিল্পীদ্বয় ও শিল্পী দেবেশ রায় ও সেলিম আল-দীন উভয়ের মধ্যে সে প্রয়াস সৃজনশীল জীবনের এক বিশেষ কালপর্ব থেকেই উন্মেষিত। অতঃপর আমৃত্যু তাঁরা রচিত উপন্যাস, নাটক এবং প্রবন্ধে অর্থাৎ শিল্পকলার ক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রত্যয় দুটি দ্বারা যা বোঝায় উভয়তই সেই চিন্তার অর্থাৎ তত্ত্বের প্রসারণ, বিস্তারণ ও পরিশীলনের একনিষ্ঠ সাধক। তার স্বরূপ অনুসন্ধানে প্রস্তাবনার মূল প্রতিপাদ্য। বাখতিনের তত্ত্বচিন্তার প্রভাব তাঁর সেকালের উপন্যাসে পড়েছে কিনা শিবাজী বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরে ইতিহাসের অভিজ্ঞতায় সমৃদ্ধ সচেতন স্রষ্টা দেবেশ রায়ের উত্তর আমাদের পরজীবী চিন্তার ধারক তাত্ত্বিক বুদ্ধিজীবীদের জন্য শিক্ষণীয় পাঠ। তিনি বলেন, বাখতিনের বই যতগুলো ইংরেজিতে পাওয়া গেছে পড়েছি, আমাকে খুব তাতিয়েছে বইগুলো। দস্তয়েভস্কিকে নতুন করে পড়িয়েছে, ভাবিয়েছে। আমার উপন্যাসগুলোতে যদি তোমাদের মতে নতুন কোনো আখ্যান ভঙ্গি তৈরি হয়ে থাকে, সেটা বাখতিন থেকে আসেনি। আমি একটা বিষয়ে অতিমাত্রায় একটু খারাপ অর্থে সাবধান। বারবার পশ্চিম মডেল বা তত্ত্ব আমাদের ভুল পথে নিয়ে গেছে, গাড্ডায় ফেলেছে। উপন্যাস নিয়ে দেবেশ রায় শিক্ষিত সচেতন মানুষ হিসেবে বিশ্বের যে কোনো নতুন তত্ত্বচিন্তা দ্বারা আলোড়িত হওয়া অতি স্বাভাবিক ঘটনা। ক্ষতির আশঙ্কা তখনই যদি তা আমাদের গ্রাস করে সর্বাংশে। দেবেশ রায় বলিষ্ঠ প্রতিবাদ তার উপন্যাসে যদি কোনো আখ্যানভঙ্গি তৈরি হয়েই থাকে, তবে তা বাখতিন থেকে আগত নয়, পৌরুষে দীপ্তয়ে উচ্চারণ। প্রতিরোধের কণ্ঠস্বরটি আরও প্রদীপ্ত। আমি একটা বিষয়ে অতিমাত্রায় একটু খারাপ অর্থে সাবধান। বারবার পশ্চিমী মডেল বা তত্ত্ব আমাদের ভুল পথে নিয়ে গেছে, গাড্ডায় ফেলেছে। পশ্চিমী সব মডেল বা তত্ত্ব যে আমাদের জীবন ভাবনা, সংগ্রাম ও প্রয়োজনের অনুকূল নয়, তা উপলব্ধি করবার মতো আত্মজ্ঞান দেবেশ রায়ের পর্যাপ্ত পরিমাণে ছিল। তাই সেই তত্ত্বগুলোর নিহিত রাজনীতির সূক্ষ্ম চালটিও তিনি অনুধাবন করেছিলেন বলেই তা যে বরাবর আমাদের ভুল পথে পরিচালিত করেছে তা স্পষ্ট করে বলতে পেরেছে। প্রায় অভিন্ন সময়ে সেলিম আল-দীনকে উচ্চারণ করতে শোনা যায়। এখানকার এবং পশ্চিমবঙ্গের কম নাট্য সমালোচককেই আমি মঙ্গল কাব্যের আঙ্গিক বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের অধিকাংশ নাট্য সমালোচকই বাংলা নাটকের ধারাবাহিকতার সঙ্গে ভালোভাবে পরিচিত নয়। তবে শেক্সপিয়ার, ব্রেক্টের নাটক সম্পর্কে জ্ঞান টনটনে। কারণ আমাদের আধুনিক নাটকের জ্ঞানটা এসছে ইউরোপ মুদ্রিত বইয়ের ভেতর থেকে। তারা সংলাপ বোঝেন, অন্তর্তন্ত্র, গ্রন্থিমোচন, ট্র্যাজেডি সবই বোঝেন। কেবল কেউ বাংলা সংস্কৃতি বা শিল্পরীতির ধারাবাহিকতায় নিজেকে অঙ্গীভূত করবার প্রয়াসী হলে বধির হয়ে যান। আনন্দ বিচিত্রা 48। মত প্রণীত কালের ভাস্কর সেলিম আল-দীন গ্রন্থের আবির্ভাবের অভিজ্ঞান শকুন্তলা প্রবন্ধে আলোচ্য নাটকেই ভবিষ্যৎ সেলিমের আবির্ভাব বিঘোষিত। প্রচলিত ইউরোপীয় নন্দন তত্ত্বের বিরুদ্ধে তাঁর সোচ্চার উচ্চারণও যেন স্বর্গীয় ষড়যন্ত্র খণ্ডের বিশ্বামিত্রের নিম্নের সংলাপে অভিব্যক্ত। বিশ্বামিত্র: মৃত্যুর বিরুদ্ধে, মানবিক জীবন বৃত্তের বিরুদ্ধে আমি একা দাঁড়ালাম। মানুষ অমর স্বচ্ছ, শ্লেষমাউ বমির ভেতর থেকে
বেরিয়ে আসবে মৃত্যুহীন দিব্য মানব। মাংস পচনের আর্তনাদ থাকবে না পৃথিবীতে। স্বর্গের জল তৃণাঙ্কুর থেকে অমৃত চিনিয়ে আনব। ইন্দ্র তপস্যার চেয়ে বড় নয়। সেলিম আলী, রচনা সমগ্র 2। ঔপনিবেশিক শিল্পতত্ত্বের ইন্দ্রত্বকে দেখানো সেলিমের দর্পিত স্পর্ধা এই সংলাপে নিহিত। বাঙালির শিল্পনন্দন তত্ত্ব এবং তার আধারে সৃষ্ট তত্ত্ব দ্বারাই তিনি শিল্পতত্ত্বের ইন্দ্রপুরী ইউরোপকে স্পর্শ করতে চেয়েছেন। বিশ্বামিত্রের মধ্যে উপনিবেশিতের অস্তিত্ব মোটেই কষ্টকল্পিত নয়। স্বর্গীয় ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে। যোজন গন্ধারূপী নটি মেনকার সঙ্গে প্রতিক্রিয়ায় মিলিত হওয়া মাত্র বিশ্বামিত্রের আজন্মের তপস্যা ব্যর্থ পর্যবেসিত। ষড়যন্ত্রের নিয়ন্ত্রক ইন্দ্র নাটকের এই অংশের শেষে ইন্দ্র এবং বিশ্বামিত্রের সংলাপ আমাদের যুক্তির অভ্যন্তরে আলোকরশ্মি সম্পাদটাকে দৃশ্যমান করে এভাবে। ইন্দ্র, নটি মেনকা এখন মালিনী নদীর তীরে, নিদ্রাগত ক্লান্ত বিশ্বামিত্র। আমাদের বিরুদ্ধে সে এখন এক অক্ষম পতিত মানুষ মাত্র। শেষ কাজ দক্ষ তোমার হাতে। কৌশিকী নদী হোক নষ্ট তপস্যের মতো। রাজা তক্ষ জল পান করে কৌশিকী বিশুষ্ক পাবে। ইন্দ্রের কণ্ঠস্বরের পেছনে মূর্তিমান দেখি ভারত ভাবকালীন 1947 রাজনৈতিক মঞ্চের ইংরেজ অভিনেতা দ্বিধাবিভক্ত ভারতবর্ষের মানচিত্র তৈরিতে নিযুক্ত রেডক্লিফ সম্প্রদায় ভিত্তিক রোয়েদাদের কর্তা, ম্যাকডোনাল্ড ক্যাবিনেট মিশনের অধিকর্তা এবং মাউন্টব্যাটেন এটলিকে। ঐতিহাসিকভাবে বিকশিত অভিন্ন সংস্কৃতির উত্তরাধিকার বহু ধর্মমতের শান্তিপূর্ণ সহাবস্থানের দ্বারা সংহত যে ধ্রুপদী ভারতবর্ষ তাকে নষ্ট করে দিয়ে ইউরোপীয় ইন্দ্র সপারিষদ সাগর পাড়ি দিয়ে যায়। রেখে যাচ্ছে অক্ষম পতিত কিছু ছাত্রবৃন্দ, যারা সাম্প্রদায়িক সংঘাতে পরস্পর রক্তাক্ত। ঔপনিবেশ মুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মুক্ত চিন্তার প্রতিভু সেলিম ইন্দ্রের পলায়নকে বিঘ্নহীন হতে দেবেন না, সেটাই সংগত। পলায়নোন্মুখ ইন্দ্রকে ডেকে বিশ্বামিত্র চাবুকটি কিনেছেন এভাবে। বিশ্বামিত্র, না থামো, শোনো ইন্দ্র, দাঁড়াও। তুমি ধমনীর মধ্যে যে বৃক্ষ বীজ দিয়েছিলে, আমি তাকে উপড়ে ফেলেছি। স্বর্গের সকল শোভন দৃশ্য আমার নখের ভয়ে চিৎকার করে ওঠে। দেখো, বুকের পাঁজর চূর্ণ করে তুলেছি অশুভ ছিঁচি। শেষ জলের ফোঁটা পান করে গেছে সূত্র বিষাক্ত দক্ষ। গুল্মবনে সবগুলি আমার পাপের মতো এমন উদাম সব পাশাপাশি পড়ে আছে। হায় কৌশিকী, ভাগ্যরেখা হাতের তালুতে। হে বৃক্ষ, হে মৃত কৌশিকী, আমার তপস্যা বাহুবন্দী হয়েছে যজন মন্থায়। স্বর্গের দিকে যাব আমি অসম্পৃত গণিকার বিছানায়। মুগ্ধ পড়ে আছি ক্লান্ত ধ্বস্ত দেহ। স্বর্গের প্রতারণা এইভাবে বারবার মেনেছে মানব। ক্ষুধাও নিদ্রায় ফুলে সে করেছে নক্ষত্রের গান। অবিনাশী শ্লোক পান শ্লিষ্ম পান হয়ে গেছে। তাই আজ নদীবৃত পৃথিবীর বন করে উঠে ক্রোধের কণ্টক গাছ। নির্ধুম লাল গনগনে ফুল। তরুণ কুমার বৃন্দ ফিরে আয়, ক্রোধের তপস্যা হবে। ফিরে আয়, ফিরে আয়, প্রাহুত বাসুকি। লক্ষ্য করছি, ভারতবর্ষের বিভক্তির পরে ইংরেজরা এদেশ থেকে বিদায় গ্রহণ করা সত্ত্বেও আমাদের মধ্যে এক ধরনের ঔপনিবেশিক হীনমন্যতা কাজ করে। ইংরেজ শাসনের চেয়ে বড় অভিশাপ এই যে বাঙালির ইতিহাসকে তারা এ জাতির স্বাভাবিক বিকাশের পথে চলতে দেয়নি। যে রক্তচক্ষুর শাসনে আমরা
ইংরেজদের সকল ভালো মন্দকে নির্বিচারবাদী অন্তরে গ্রহণ করেছে, তা নিজস্ব শিল্পভূমি থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছে। নগর গ্রামের বিচ্ছেদকে শোষণমুখী শাসনে প্রকট করে তুলেছিল তারা। বৃহৎ জনগোষ্ঠীর বঞ্চনাপূর্বক যে শিল্প সাহিত্য আমরা রচনা করে এসেছি এতকাল, তাকে একবারও এই প্রশ্নের মুখোমুখি হতে দেখি না যে সমগ্র ইউরোপ এরকম বিচ্ছেদ তখন বা এখন কোথাও আছে কিনা। শিল্প সাহিত্য আধুনিকতা ও বাঙালির অন্বেষণ, নাট্যপর্ব সেলিম আল দীন। 2. ইংরেজ সৃষ্ট প্রসিনিয়াম আমাদের বাংলা নাটকের জন্য অবিকল্পরূপে গণ্য হতে হতে একটা উৎকট দুর্গ্রহের ছায়াপাত ঘটিয়েছে। আমাদের পাশ্চাত্য থিয়েটার বিশ্বাসী মন একেবারেই মানতে চায় না যে জবনিত উত্তোলন হবে না, চরিত্র সাজ পোশাক নেবে না, ক্রমাগত দ্বন্দ্বমুখরতায় নাটককে একেবারে দেশজীবন হত্যার মতো অনিবার্য জায়গায় নিয়ে যাবে না। বিষয়টি যেন এক অলঙ্ঘনীয় সংস্কারে দাঁড়িয়ে গেছে। প্রাগুত্তর 13 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখি প্রথমত বাংলা নাটকের উৎসব পর্ব গেরাসিম লেবেদেবের নাট্য প্রয়াস থেকে প্রচলিত ইতিহাসে এরূপ বলা হয়। এই ইতিহাস অকাট্য রূপে ভুল প্রমাণিত হওয়ার পরও আমাদের মধ্যে মনে অনেকে আছেন যারা কখনো বা সচেতনভাবে, কখনো বা সংস্কারবশত ইংরেজ ঔপনিবেশিক কালের আবেগে মনে করেন নাটক জিনিসটা ইংরেজদের সৃষ্টি। ইতিহাসের শত প্রমাণেও তাদের সংস্কার গলিত হয় না। উপনিবেশের একটা বড় অপঘাত, সে তার শক্তি ও দম্ভকে এতটা উচ্চতায় স্থাপন করে যে আমরা তখন নিজের অগোচরে তার রক্তচক্ষুর ঘূর্ণন দ্বারা পরিচালিত হই। তখন সে চক্ষুর ইঙ্গিতই ইতিহাস। সে ইতিহাস যে সবটাই উপনিবেশ তর্জনী শাসনে রচনা করতে বলেছিল তা নয়। সামগ্রিক ঔপনিবেশিক আমলে এক ধরনের স্তুতি বিকারের জন্ম হয়। তখন দাস্যবৃত্তি আপনি এসে পড়ে। বাংলা নাটকের ইতিহাস নির্ণয়ে আমরা সেই বিকৃতির শিকার হয়েছি। বাংলা নাটক সংকট সম্ভাবনা, সেলিম আল দীন, থিয়েটার স্টাডি, 2001। ভুল ইতিহাসের প্রথম সংকট থেকে বাংলা নাটকের নন্দনতাত্ত্বিক সংকটের শুরু। গেল 200 বছরে বাংলা নাটকের আধুনিকতা পর্বে আমরা বাংলা নাটককে নান্দনিক অন্বেষণ কীভাবে তা নিয়ে মাত্র দুজনকে ভাবতে দেখেছি। একজন আধুনিকতার আদি পিতা মধুসূদন, অন্যজন বাঙালির মহাসৌরজগৎ রবীন্দ্রনাথ। কিন্তু তাদের ভাবনার সঙ্গে আমাদের নাট্যনন্দনের ইতিহাস কীভাবে যুক্ত হবে, কীভাবে তাঁদের শিল্পকৃতির যৌক্তিকতাকে বাংলা নাট্য ইতিহাসের পক্ষে ন্যাস করব, সে বিষয়ে সবাই নিশ্চয়। আমাদের নাট্যকৌশল, বিষয়, বাক্যপ্রতিমার নির্মিতি, আঙ্গিক, নান্দনিক বিচারবোধ সবটাই যেন বা পুঞ্ছবৃত্তিজাত। বাংলা নাটকের অলঙ্কার শাস্ত্র গড়ে ওঠেনি। এমনকি রবীন্দ্রনাথের কালোজয়ী নাটকগুলো উত্তরকালে বাংলা নাটকের নিজস্ব নান্দনিক বিচারবোধ সৃজন করল না, এ বড় দুর্ভাগ্যজনক। আমরা বিশুদ্ধ চরিত্র অভিনয়, দ্বন্দ্ব, বাস্তবতা, ট্র্যাজেডি, কমেডি এবং নাট্য প্রকৃতির নানা শ্রেণীভাজন, রস বিচার প্রভৃতি সকল ক্ষেত্রে পাশ্চাত্য নির্ধারিত নন্দন সূত্রকে গ্রহণ করলাম। আমরা বুঝতে চাইলাম না রেনেসাঁস ইংল্যান্ডের শেক্সপিয়রের শ্রেষ্ঠত্ব কিংবা নাট্যকৌশল দিয়ে আলাউলের পদ্মাবতীর বিচার অনুচিত। নন্দনতাত্ত্বিক বিভ্রাটের উৎপত্তি আধুনিক বাংলা সাহিত্যের শুরুতে, তারই আদিতে শুধু নাটক নয়, বাংলা কবিতা উপন্যাসও স্বাভাবিক পথ থেকে ভ্রষ্ট হয়। যুগধর্মের তাড়নায় যা স্বাভাবিক রূপে বাংলা সাহিত্যের বিবর্তনের ধারায় বিকশিত হতে পারত, তা শেষ পর্যন্ত ব্রিটিশ শাসনজাত অনুকারের বিকার হয়ে দাঁড়ায়। এমন লণ্ডভণ্ড শিল্পরীতির এমন ধ্বংস ইউরোপের কোথাও হয়নি। অভিন্ন সুর,
এবং স্বর দেবেশ রায়ের কণ্ঠেও শুনে তার পাঠন। আখ্যায়িকার স্বরূপ সম্বন্ধে বলবার কালে তিনি কতকটা ব্যঙ্গের ধাঁচে বলেন। এই কথা থেকে এমন সরলার্থ যদি তৈরি হয় যে নভেলেট বলতে বুঝতে চাইছি গল্পের এমন আয়তন যা কয়েকটি ছোট গল্পের সমাহার বা একটি উপন্যাসের সংক্ষেপ, আমি ঠিক এর উল্টোটা বলতে চাইছি। যে গল্পের আয়তন থেকে ছোট গল্প বা ছোট গল্পগুলোর সম্ভাবনা খসে যায়, আর যে গল্পের আয়তন থেকে উপন্যাসের বিস্তার অপসারিত হতেই থাকে, সেটাই নভেলের। আদি বাংলায় একে আখ্যায়িকা বলতে চাই। আমাদের বাংরেজ সাহিত্যে পাঁচালীতে, মঙ্গল কাব্যে, লোককাব্যে, গীতিকায়, বীর সাহিত্যে, রাধাকৃষ্ণ পালায়, প্রণয় গাথায়, কেষ্টযাত্রায় বড় আখ্যানের ছায়াটা অনেক কাজে লাগে। কিন্তু আখ্যায়িকাগুলো সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র। নৌকাবিলাস আখ্যায়িকা বা দক্ষিণ রায়ের সঙ্গে নবাবের যুদ্ধের আখ্যায়িকার গল্প, সংলাপ, ঘটনা ও পরিস্থিতির সঙ্গে বড় আখ্যানের সম্পর্কই থাকে না, সুবিধাটুকু থাকে। আখ্যায়িকটা এত পুষ্ট আমাদের আখ্যান সাহিত্য, সাহেবরা ছোট সিগারেটকে সিগারেটের মতো, ছোট নভেলেটকে নভেলেট বললে আমরাও তাই বলিব। দ্বাদশ নভেলা, উপস্থাপনা ও ভূমিকা দেবেশ রায়, কাগজ প্রকাশন ধানমন্ডি, 2014। অন্যত্র তিনি বলেন, সেলিম আল দিন বলেছিলেন যে তিনি যা লিখেছেন সেটা নাটক কিনা তা নিয়ে তার মাথা ব্যথা নেই। যার ইচ্ছে তিনি এটাকে একটা পড়ার বিষয় মনে করে শুধুই পড়তে পারেন। সেলিমের এই কথা সত্ত্বেও যেটা লিখেছেন সেটা নাটকই। ওই পৃষ্ঠা 11। দুজন বাঙালি লেখক, অভিন্ন সংস্কৃতির উত্তরাধিকার, ধ্রুপদী ভারতবর্ষীয় সাংস্কৃতিক মানচিত্রের বিবর্তন রেখা বরাবর উজান মুখে অগ্রসর হলে এই পান্থজনদ্বয় একটি আঙিনায় গিয়ে শ্রান্তিজনিত দীর্ঘশ্বাস ফেলবেন। পূর্ববঙ্গের জলহওয়ায় উভয়ের পূর্বপুরুষেরই অস্তিত্বের পরিপুষ্টি। ঔপনিবেশিক রাজনীতির সরল রেখার এক টানে দুজন দুই ভিন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। উভয়েরই ভাষা মাধ্যম বাংলা, শিল্প মাধ্যম ভিন্ন। সেলিম মুখ্যত নাট্যকার, অন্যান্য আঙ্গিকেও তাঁর আত্মপ্রকাশ প্রয়াস লক্ষণীয়। দেবেশ রায় রচনা করেন উপন্যাস, বাংলা ভাষাই তাঁরা রচনা করেন, কিন্তু সে ভাষা দুটি ভিন্ন রাষ্ট্রের আর্থ সামাজিক রাজনৈতিক জীবনাশ্রয়ী ব্যবহারিক সংস্কৃতির চাপে তাপে যাপন ও সৃজনের আবহ প্রবাহমানতায় ভূগোল ও পরিবেশের কারণে তার রূপ গেছে বদলে। উৎপাদনের সাপেক্ষে জলবায়ু পরিবেশের প্রভাবে পূর্ব পশ্চিম দুই বাংলার ভাষারূপের পরিবর্তন খুবই স্পষ্ট। বাংলা ভাষায় তারা রচনা করেন, কিন্তু সে ভাষা দুটি ভিন্ন রাষ্ট্রের আর্থসামাজিক রাজনৈতিক জীবনাশ্রয়ী ব্যবহারিক সংস্কৃতির চাপে তাপে যাপন ও সৃজনের প্রবাহমানতায় ভূগোল ও পরিবেশের কারণে আলাদা। উৎপাদনের সাপেক্ষে জলবায়ু পরিবেশের প্রভাবে পূর্ব ও পশ্চিম দুই বাংলার ভাষারূপের পরিবর্তন খুবই স্পষ্ট। মৌখিক স্তরে যা প্রায় দুই পক্ষের সম্মুখে অচেনা অবয়ব উপস্থিত। পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষা পূর্ববঙ্গের চেয়ে অধিক বৈচিত্র্যপূর্ণ। নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম উল্লেখ্য। বাংলাদেশের ভাষায় গীতলতা অধিক। শব্দ ও অর্থ সংকেতেও এই দুই বাংলার ভাষা এককালে পরস্পর থেকে নিজ নিজ অবস্থানে সরে এসেছে। আদিবাসীদের মধ্যে পশ্চিমবাংলায় সাঁওতাল, মুন্ডা, কোচ ইত্যাদি অস্ট্রিক গোষ্ঠীর মানুষ সংখ্যায় অধিক এবং বাংলাদেশে মঙ্গলের নৃগোষ্ঠীর মানুষ। আদিবাসী জীবন ও সংস্কৃতি উভয় অঞ্চলের বাঙালি জীবন ও সংস্কৃতির
দুইজন লেখকের মধ্যে দেবেশ রায় একটি রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আকৈশোর সম্পৃক্ত। শুধু সম্পৃক্তই নন, পার্টির জন্য তিনি দীর্ঘদিন মেধা ও শ্রম স্বীকার করেছেন, রাষ্ট্র ক্ষমতার রোষানলে দগ্ধ হয়েছেন। মার্ক্সবাদী দর্শনের শিক্ষা অস্থি মজ্জায় নিহিত বলে তিনি আবেগে কল্লোলিত নন, ধীর স্থির প্রত্যেকটি বক্তব্য উপস্থাপন করেন ইতিহাসের ধারায় যৌক্তিক বিবেচনা সমুন্নত রেখে হিসেবে উচ্চারণে। সেলিম তার সম্পূর্ণ বিপরীত। তাত্ত্বিক আলোচনায় যুক্তির সঙ্গে আবেগের প্রাবল্যে সেলিম আল দীনের বক্তব্য অধিকাংশ ক্ষেত্রেই, বিশেষত অপরিচিত পরিবেশে ব্যক্তিগত অভিব্যক্তির ঊর্ধ্বে সর্বজনীন ইতিহাসের বস্তু হয়ে ওঠে না প্রায়শ। পশ্চিমবঙ্গের নাটক বিষয়ে সেলিম আল দীন অখণ্ড বাঙালি সত্তার সৃজন এই বিবেচনায় তাকে প্রতিপক্ষ জ্ঞান করে। যারা কলকাতার নাটক মানেই ভালো নাটক মনে করে, তাদের আমরা স্পষ্ট বলতে চাই, ভালো হওয়াটা লেখকের লেখার মানের উপরে নির্ভর করে, স্থানের উপর নয়। কলকাতার নাটক সুতরাং ভালো, এই অন্ধবিশ্বাসের সঙ্গে ভালো নাটকের যোগাযোগ নেই। তার সঙ্গে যোগ আছে কেবলমাত্র সেই সব নাট্যকর্মীদের যারা হীনমন্যতায় ভুগছে এবং জাতির অহংকার ও নির্মাণের অনিবার্য আকাঙ্ক্ষা ধূলিসাৎ করছে। আমাদের নাটক নেই তার মানে কি খাদ্যশস্য নেই, যে বিদেশ থেকে টন টন চালের মতো পাণ্ডুলিপি আমদানি করব? সেলিম আল দীন রচনা সামগ্রী 2, 350। 1977 সালের বাংলাদেশে দাঁড়িয়ে সেলিম আল দীনের এই উচ্চারণ কিন্তু কলকাতাকে প্রতিপক্ষ দাঁড় করাবার প্রয়োজন নেয়। এটি যুক্তির দরজা থেকে সরে এসে আমার আচরণের জন্য দোষী করা, তুচ্ছ করা। তিনি যুক্তিপূর্ণ বক্তব্য রাখতে অপারগ তা তো নয়, তার জন্য যে নিরাবেগ যুক্তিবোধে অটল থেকে বক্তব্য উপস্থাপন করতে হয় তা প্রায়শ ভুলে যেতেন। আমাদের বক্তব্যের পক্ষে সেলিমকেই প্রামাণ্য স্থির করছি। একই রচনায় তিনি বলেন, কলকাতার নাট্যচর্চা বাংলাদেশের নাট্যচর্চায় প্রেরণা হিসেবে কাজ করেছে। সুখের কথা, কিন্তু তাই বলে কলকাতার নাটকের রীতি প্রকরণ যদি এখানেও অনুকৃত, তবে তা সুখের কথা নয়। বাংলাদেশের সমাজ ও ব্যক্তির পরিচয়ে পদ্মাপাড়ের লোকের কৌশল ও দুর্ধর্ষ জীবন হবে নাটক ও নাট্য রীতির নিয়ামক। প্রাগত্য 351। আলোচ্য উদ্ধৃতিতে তিনি অনেক বেশি স্থিতধীর, ক্রোধ কতকটা প্রশমিত, যুক্তি শানিত হয়ে এসেছে। কেবল কলকাতার নাটক কথাটির স্থলে বিদেশি নাটক কথাটি বসালেই পরিষ্কার কারোর পক্ষেই এমন মন্তব্য করা সম্ভব নয় যে সেলিম আল দীন কলকাতার নাটক বা থিয়েটারের বিরোধী। ঠিক একই রকম পরিস্থিতি কি কৌশলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে দেবেশ রায় ঐকান্তিকভাবে মোকাবেলা করেন তার দৃষ্টান্ত নিম্নের উদ্ধৃতি। বাংলাদেশে যে গল্প উপন্যাস লেখা হচ্ছে তা বিশ্ব সাহিত্যের অন্তর্গত, এই কথা সবচেয়ে বেশি অবিশ্বাস করেন বাংলাদেশের লেখকরাই, আর প্রায় সবচেয়ে বেশি বাংলাদেশের পাঠকরা। আমি তো বাংলাদেশের লেখক নই, পাঠক নই। বাংলাদেশ আমার দেশ নয়। আমার ঠাকুরদার বাংলাদেশে একটা বাড়ি ছিল বলে আমি নিজেকে কোনোভাবেই বাংলাদেশে বলে দাবি করতে পারি না। এটা বাস্তব সত্য, কোনো আলংকারিক সত্য নয়। সেই বাড়ি থেকে আমরা 1943 সালেই চলে আসি। সেই চলে আসা পরে চিরকালের জন্যই রয়ে যায়। উদ্বাস্তু হওয়ার কোনো দাবি আমার টিকবে না। বাংলাদেশ আমার পক্ষে সম্পূর্ণতই বিদেশ। অন্য কোনো বিদেশে যেভাবে যাই, বাংলাদেশেও সেভাবেই 2-4 দিনের জন্য যাই। যে কোনো বিদেশ নিয়ে যেমন কৌতূহল থাকে, বাংলাদেশ নিয়ে তেমনি থাকে। এমনকি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যের ভাষাও একই বাংলা ভাষা মনে হয় না আমার। বাংলাদেশের সাহিত্যের পেশল জোর সংস্কৃত নিরপেক্ষ কথ্য দেশীয়তা। পশ্চিমবঙ্গের সাহিত্যের প্রধান জোর এখন ইংরেজি বাক্যবিন্যাসের তড়িৎ গতি।
সুতরাং বাংলাদেশের গল্প উপন্যাস আমি পড়ি বিদেশি বই পড়ার আগ্রহ নিয়ে। এই কথাটুকু একটু বড় করে বলতে হলো, এটুকু বেশি স্পষ্ট করেও বটে এমন কোনো সন্দেহ দূর করতে যে বুঝি বাংলাদেশের কিছু গল্প উপন্যাস বিশ্ব সাহিত্যের আধুনিক চেষ্টার অন্তর্গত, এমন বলাটা আমার আত্ম উন্নয়নও হতে পারে। নভেলা, দ্বাদশ নভেলা 27। অন্যত্র দেবেশ রায় বাংলাদেশের সংস্কৃতির বিষয়েও একই কথা বলে। সেলিম আল দীনের চেয়েও তাঁর ক্রোধের হুল তীক্ষ্ণ, কিন্তু তার প্রকাশ এমন এবং এতই শীতল যে স্নায়ুকেন্দ্রে প্রবেশের অনেকক্ষণ পর অনুভবে বিধে। আমরাও বুঝি ইতিহাসের সত্য দেশভাগের 73 বছর পর দুটি পৃথক রাষ্ট্রের অভিন্ন ভাষাভাষী মানুষের সাহিত্য শিল্প অভিন্ন হওয়াই অবাস্তব। কারণ সাহিত্যে জীবন ও যাপনের মধ্য দিয়ে মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, সংগ্রাম, প্রাপ্তি, অপ্রাপ্তি, ক্ষমতা কেন্দ্র ও ক্ষমতাহীনের প্রাত্যহিক দ্বন্দ্বের বিহিত অভিব্যক্তির প্রকাশ ঘটে। ফলে দুটি রাষ্ট্র কাঠামোর মধ্যে পৃথক জীবন ব্যবস্থায় একই রকম সাংস্কৃতিক চলন অকল্পনীয়। কিন্তু বাংলাদেশের দেবেশ রায়ের সমপর্যায়ের কোনো লেখক না থাকতেই পারে। তার নিম্ন স্তরের কোনো লেখক বা শিক্ষিত জনের মুখে কখনো আমি পশ্চিমবঙ্গের লেখক নই, পাঠক নই, বাংলাদেশেও পশ্চিমবঙ্গের সাহিত্যের ভাষাও একই বাংলা ভাষা মনে হয় না আমার। দেবেশ রায়ের এই যুক্তিটি মান্য সত্য। ভাষা তিনিও জানেন, আমরাও জানি, সামাজিক উৎপন্ন, শব্দধ্বনি এবং অতঃপর বাক্য যাই বলি না কেন তা কর্মের এবং প্রয়োজনের অনুষঙ্গ মাত্র। পশ্চিমবঙ্গের বাঙালির অপরভাষী 100 কোটি মানুষের সঙ্গে জীবন বিনিময়ের সম্পর্ক, বিচিত্র পেশার মানুষের জীবনের নিয়ন্ত্রক, দেশব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ট্রেন, এক স্থান থেকে অপর স্থান কিংবা এক প্রদেশ থেকে অপর প্রদেশের যাতায়াতের মধ্য দিয়ে ভাষার বিনিময়টা বাংলাদেশের তুলনায় অধিক মানুষের সঙ্গে, বিচিত্র ভাষার সঙ্গে। এর ফলে ভাষার উপর একটি পরিবর্তন অনাকাঙ্ক্ষিত নয়, তা ভাষার চারিত্র ধর্মের বিরুদ্ধেও নয়। হতে পারে রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্বের দিক থেকে দু অঞ্চলের ভাষা কতকটা পৃথক অবস্থানে সরে গেছে, তা সত্ত্বেও একই বাংলা ভাষার দুটি পৃথক রূপ। একই বাংলা ভাষা মনে হয় না আমার, তবে তো মানতেই হয় বাংলায় সাহিত্যের ভাষা দুটি, দেশ দুটি, ভাষা দুটি, সংস্কৃতিও তাহলে দুটি। অর্থাৎ ঠাকুরদারা বাংলাদেশের সম্পর্কিত ছিলেন, আমরা বাংলাদেশের কেউ নই, কোনোভাবেই সম্পর্কিত নই। যুক্তি এবং সত্য প্রকাশের ছলে তিনি ভয়ঙ্করভাবে রাজনৈতিক সম্পর্কটা স্পর্শ করলেন। সেলিম আল দীন পশ্চিমবঙ্গের বাঙালিকে ওভাবে অস্বীকার করতেন কিনা এ রচয়িতার তা জানা নেই। তার দ্বিমতের জায়গাটি কেবল নাটক ও নাটকের প্রকরণের মধ্যেই সীমাবদ্ধ। তাতে এমন করে সম্পর্কের বিলোপ সাধন অনুপস্থিত। ঐতিহাসিক বস্তুবাদী দেবেশ রায়ের জন্য এমন স্পষ্ট উচ্চারণই কাম্য। তাদের এক আলোচ্য ব্যক্তিদ্বয়ের একজন ঔপন্যাসিক, অপরজন নাট্যকার। বাংলা সাহিত্যের দুটি ভিন্ন ক্ষেত্রে তাদের সৃষ্টি ঔপনিবেশিকতা বিরোধী শিল্পতত্ত্বের বিপরীতে ভূমিজ শিল্পধারা ও জনসংস্কৃতি ও সংগ্রামের ভাষা, স্বভাব এবং অভিব্যক্তির ভঙ্গি আশ্রয় করে স্বতন্ত্র একটি অভিধায় চিহ্নিত। দেবেশ রায় নিজস্ব আঙ্গিক এবং তত্ত্বকে কোনো নামাঙ্কিত করেননি, কিন্তু বিভিন্ন সময়ে কথিত তার বক্তব্য থেকে একটি রূপরেখা অঙ্কন করা যায় অনায়াসে। সেলিম আল দীন শেষাবধি তাঁর শিল্পরূপের নামকরণ করেন দ্বৈতাদ্বৈতবাদ।
নির্বাচিত দুই শিল্পী বাঙালি, বাংলা ভাষাভাষী, ভূমিকেন্দ্রিক সংস্কৃতির লুপ্ত সুপ্ত অবহেলিত সংস্কৃতির পুনরুদ্ধার এবং সেই সংস্কৃতির বীজকে বিস্তৃত মহীরুহে পরিণত করেছেন একক প্রচেষ্টায়। সমগ্র বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্য ভাণ্ডার মন্থনজাত অভিজ্ঞতায় দুজনই সমান ঋদ্ধ। তারা উভয়ই ঔপনিবেশিক শাসন সংস্কৃতির আগ্রাসনে ধ্বস্ত বাঙালি সংস্কৃতির বৃহত্তর প্রেক্ষাপটে প্রাচীন ভারতীয় সংস্কৃতির উত্তরাধিকার। দুজনই হারানো সাংস্কৃতিক ভূমি পুনরুদ্ধারে সংগ্রাম করছেন আমৃত্যু। তাদের সংগ্রামের ক্ষেত্রে দুজনকে ঔপনিবেশিক মনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে উদ্দেশ্যে আভিমুখে অগ্রসর হতে হয়েছে। সংগ্রামের ক্ষেত্রে দুজনকেই ঔপনিবেশিক মনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেই উদ্দেশ্যে আভিমুখে অগ্রসর হতে হয়েছে। আরও দুর্ভাগ্যজনক এই যে সংস্কৃতি কর্মীগণ তাঁদের সৃষ্টির স্বাতন্ত্র্য অভিব্যক্তির অভিনবত্ব স্বীকার করেছেন, কিন্তু বাঙালির নিজস্ব শিল্পতত্ত্ব যে ঐতিহাসিকভাবেই অস্তিমান এই সত্যটি তাঁরা স্বীকার করতে পারেননি আজও। এবং ঔপনিবেশিক শক্তি সেই সংস্কৃতিকে সংরূপাটিত করে নিজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠার জন্যই 200 বছর অব্যাহত রেখেছে পর্যায়ক্রমিক আগ্রাসন। তা জানবার পরও এইসব সংস্কৃতি কর্মীগণ দেবেশ রায় ও সেলিম আল দীনের শিল্পতত্ত্বকে স্বাগত জানাতে বরাবর দ্বিধান্বিত। উপর্যুক্ত বিবেচনায় আমাদের এই দুই ঔপন্যাসিক নাট্যকার আজও ঔপনিবেশিক সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত এবং তাদের একেশ্বর বললে তা অত্যুক্তি হবার কথা নয়। দেবেশ রায় এবং সেলিম আল দীনের মধ্যে একটি মৌলিক পার্থক্য, তারা দুটি স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। দেবেশ রায় আবল্য কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী এবং জগৎ জীবন ঐতিহাসিক কাল, বর্তমান এবং নির্মীয়মান ভবিষ্যৎ মানুষের সমাজ পদ্ধতি, অর্থনৈতিক জীবন সংগ্রামের ধরন এবং সাংস্কৃতিক অভিব্যক্তিকে সমাজ বিকাশের ধারায় মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে বিচার ও বিশ্লেষণ করার পক্ষপাতী। তার কাছে প্রতিটি জীবন শ্রেণী সংগ্রামের অধীন। আমাদের সমাজের শ্রমজীবীর জীবন, স্বপ্ন, সংস্কৃতি উচ্চবিত্তের অনধিগত। তাদের চেতনায় বিশ্ব মানবের যথার্থ রূপের অনুভব, সাংস্কৃতিক প্রকাশ, দেশ কালাতীত পটভূমি সমেত মূর্ত দেখতে পান দেবেশ রায়। এই মানুষ বিশ্ব মানব, জাত, ধর্ম, বর্ণ, ভাষার ব্যবধিহীন শুদ্ধ মানব। তাদের ভাষা উৎপন্ন বস্তু নিচয়ের অভিব্যক্তি, গ্রামের শ্রমের ছন্দে ছন্দে জীবনের সহজিয়া আত্মোপলব্ধির প্রকাশ। তাদের সাহিত্য, সঙ্গীত, নৃত্য নৈমিত্তিক প্রয়োজনে, ব্যবহার্য সামগ্রীর আকার আয়তনে, রঙের সামঞ্জস্যে উদ্ভাসিত তাদের কারুকীর্তি। ঐতিহ্যিক প্রয়োজনে এবং ঐহিক প্রয়োজনে সৃষ্ট তাদের কৃত্যের আসর। সেই আসরে নৃত্য, গীত, বাদ্য, কথা, উক্তি প্রত্যুক্তির আশ্রয়ে পরিবেশিত তাদের পূর্বপুরুষের অলিখিত জীবন সংগ্রামের ইতিহাসকে ক্ষমতাবাদী মানুষ পুরাণ নামে আখ্যায়িত করেছে। এই মানুষগুলোর মর্ম পাঠে দেবেশ রায়কে সুযোগ করে দিয়েছে তাঁর রাজনৈতিক দর্শন। দ্বিধাহীন চিত্তে তিনি সর্বত্র স্বীকার করেছেন আবাল্য তিনি কমিউনিস্ট পার্টির একজন কর্মী। এমনকি বিশ্বময় সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতনও কমিউনিস্ট পার্টির হতদশা তখনও তিনি সমান বিশ্বাসী। বলতে ইচ্ছে করছে, দলীয় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিত্তহীন, ক্ষমতাহীন, অনগ্রসর মানুষের উপর ক্ষমতার যে নিষ্পেষণ, উৎপীড়নের
প্রত্যক্ষ অভিজ্ঞতা দেবেশ রায় অর্জন করেছেন। সমানুভূতির রসে রঞ্জিত সেই অভিজ্ঞতাই শিল্পরূপ তার সাহিত্য। তাই তার সাহিত্য নিকষের সমান। এই বোধের উৎপন্ন প্রত্যক্ষ অভিজ্ঞতার পূর্ব মৃত্তিকার ফসল বলেই তারাশঙ্কর সৃষ্ট মোহময় সামন্তবাদী বহুল গুণিয়ে যায় দেবেশ রায়ের হাতে। ধরাই চরিত্র মানুষ ছাপিয়ে উঠে তার চরিত্রের রক্তাক্ত অবয়ব। বহুস্তরিক অর্থনীতি অধ্যুষিত সমাজের শিল্পকলা, বহুস্তরিক হওয়াই সঙ্গত, জীবনের সঙ্গে সংগতিপূর্ণ শ্রেণী চেতনার একটি সুশৃঙ্খল অভিব্যক্তি দেবেশ রায়ের উপন্যাস, তার সচেতন জীবন জিজ্ঞাসার বহিঃপ্রকাশ। আমরা বাঙালি পাঠকগণ ঔপনিবেশিক মনের অধিকারী, তাই আত্মক্ষমতার সূক্ষ্ম চিন্তাসূত্রে তাঁকে আবিষ্কার করবার পরিবর্তে মিখাইল বাখতিনের চোখে দেখতে চেয়েছি। যেন বাঙালিও ঔপন্যাসিক দেবেশ রায় বাখতিনের চিন্তার মডেল হলে ভালো হতো। নিজস্ব দর্পণে নির্মিত দেবেশ রায়ের অবয়বটি দেখে যেন বিশ্বাস করতে কষ্ট হয় তিনি দেবেশ রায়, তাই বাখতিনকে হতে হয় আমাদের প্রত্যয়ক। বাখতিন কর্তৃক প্রত্যায়িত হলেই তাকে আমরা মর্যাদার প্রাপ্য আসনটি দিতে কোণঠাবোধ করব। মনের এই দীনতা, পরানুগ্রহ, প্রত্যাশায় উন্মুখ এই চৈতন্য ঔপনিবেশিক উত্তর সকল দেশের সংস্কৃতি কর্মীর মধ্যে বিদ্যমান। ঔপনিবেশিক চেতনার প্রীতিনি সর্বমুহূর্তে তাদের ভীত সন্তুষ্ট করে রাখে। তাই শাসক প্রভুর অবর্তমানেও তার ক্ষমতার দণ্ডের প্রভাব কাটিয়ে স্বাধীন সত্তায় আত্ম-আবিষ্কার ও আত্মপ্রকাশের নিজস্ব ভূমিতে দাঁড়াবার সাহস তাদের নেই। দেবেশ রায়ের মতো সচেতন সাংস্কৃতিক যোদ্ধাদের এই ভূতগ্রস্তদের সঙ্গেই যুদ্ধ করতে হয়, জয়ী হতে হয়, এবং মৃত্যুর পরও ভূতগ্রস্ত প্রতিপক্ষ দেশজ সংস্কৃতির উচ্ছেদ সাধনেও প্রভুর মতাদর্শ বাস্তবায়নে থাকে সক্রিয়। দেবেশ রায়ের মতো সেলিম আল দীনও বহুস্তরিক আখ্যান রচনায় পারঙ্গম। সেখানে আখ্যানের ধারায় আসে উপাখ্যান, উপাখ্যান থেকে পুরাণে তাঁর অনায়াস গতি। সমকালীন রাজনৈতিক সামাজিক বাস্তবতা, সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘাতের ধারায় মধ্যপ্রাচ্যের গোঁড়া রাষ্ট্রসমূহের সাম্প্রদায়িক সংঘাতপূর্ণ সম্পর্কের স্রোতধারায় বিশ্ব রাজনীতিতে পরাশক্তি সমূহের অমানবিক পারমাণবিক অস্ত্রের ছনৎকার, হুঙ্কার, নৃগোষ্ঠীগুলির অস্তিত্বের সংকট, সামন্তবাদ ও সাম্রাজ্যবাদী পুঁজিবাদের দ্বন্দ্ব, সংক্ষুব্ধ সমাজে ব্যক্তির অস্তিত্বহীনতার সমন্বয়ে এক সমুন্নত আখ্যান সৃষ্টি করেন তিনি। মহৎ ভাবনার কেন্দ্রে আখ্যানের প্রত্যেক স্তরের এক একজন নায়কের মহৎ উপলব্ধি ও আবেগ সার্বিক মানবিক মুক্তির দায় অনুভব করায় আখ্যানের উচ্চতার সঙ্গে বিস্তার শিল্প রসিকের চৈতন্যের আঁধি দূর করে, সেখানে আলোকের বর্ণালী ছড়িয়ে দেয়। কথকতা রীতির সেলিম আল দীন কৃত রূপান্তরিত আঙ্গিক কথানাট্য, এই রীতিতে রচিত চাকা নাটকে আখ্যানের বিচিত্র স্তর সমাজতাত্ত্বিকের পর্যবেক্ষণ সমেত উপস্থাপিত। প্রথম স্তরে ঢাকা শহরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগঠিত সংগ্রাম চলাবস্থায় রাজপথে ছাত্র জনতার মিছিলের উপর সরকারি পেটুয়া বাহিনীর নির্বিচার গুলিতে নিহত তরুণ ছাত্রদের লাশ রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হচ্ছে। 1952 সালের মাতৃভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক প্রথমবার করেছিল এরও। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের পাহারায় থাকা ছাত্র জনতার লাশ চুরি করে নিয়ে সরকারের বাহিনী গণকবরে তাদের দাফন করেছিল। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বৈরশাসক জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের সময় আরেকবার তার পুনরাবৃত্তি ঘটে। নাট্যকার নাটকের কথা বলছে সে প্রসঙ্গ উল্লেখ করেন। শহরের হাসপাতালে মর্গে গোড়া ইসলামী রাষ্ট্রের ম্যাপের আকৃতি মুখের ডাক্তার ঠিকানাবিহীন গন্তব্যে লাশ নিয়ে যাওয়ার জন্য গারোয়ানকে ভয়ভীতি দেখিয়ে সম্মত করে। গোদারাঘাটে ফেরি পার হওয়ার সময় কৃষিজীবী গ্রামীণ জীবনের প্রাত্যহিক
সকালের চিত্র দিয়ে আখ্যানের অপর স্তর আরম্ভ। বতরে যাবার উদ্দেশ্যে ধার করে গরুর গাড়ি নিয়ে রওনা হওয়া বাহের গাড়োয়ান কৈরাতের জীবন দারিদ্র পীড়িত জীবনের প্রবেশ মাত্র নতুন আখ্যা। এই গাড়িতে সরকারি লোক হিসেবে সাথে যায় ডোম দশরথ এবং অনামা বেওয়ারিশ লাশকে কেন্দ্র করে দশরথের কথনে সাঁওতাল জীবনের প্রেক্ষাপটে তৈরি হয় আরেক আখ্যানের স্তর। বিয়ে বাড়িতে গিয়ে গাড়ি পৌঁছালে সেখানে জীবনের পরিপূর্ণতার চিরায়ত আখ্যানের বিপরীতে এই লাশের প্রাণহীন জীবন অপর আখ্যান চিত্র গোচরীভূত হয়। জীবিত মৃতের দ্বন্দ্ব প্রকট হয় ভুল নাম, ভুল ঠিকানায়। লাশের যে নাম সরকারি হাসপাতাল থেকে লিখে পাঠিয়েছে সেই নামে উপস্থিত যুবক যখন লাশের দিকে তাকিয়ে নিজের মরণ চিন্তা করে। এক বৃদ্ধা তাকে নিজের পুত্র মনে করে শোকে আকুল হয়। এক যুবতী তাকে নিজের প্রণয় ভেবে ভেবে ভেঙে গুড়িয়ে যাওয়া কাচের মতো ছড়িয়ে পড়ে। রাম মন্দির, বাবরি মসজিদ কেন্দ্রিক ভারতবর্ষীয় সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গ আসে। সাঁওতাল পুরাণ আসে মহরম প্রসঙ্গ, মৌমাছির ঝাঁক, লাশবাহী গাড়ির পেছনের আকাশ ছেয়ে গুঞ্জরণ ছড়ায়। একটা কুকুর গাড়ির পেছনে পেছনে হাঁটে। নতুন জীবনের আগামী আখ্যান ভূমিতে আসে সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নার আওয়াজে। জীবনের গল্প বহমান, মরণের নয় কি? তাই নতুন আখ্যান স্তর সৃষ্টি হয় শহর থেকে গ্রাম, গ্রামান্তর ঘুরে দিনরাত্রির বিরামহীন যাত্রায়। কেউই কোনো গ্রামের বাসিন্দারাই যখন লাশকে তাদের নিজেদের কোনো পরিজন বলে অনাত্মীয় অপরিচিত জন কিংবা গায়ের মানুষ বলেও গ্রহণ করল না, তখন গারোয়ান দুজন পরম আত্মীয় জ্ঞানে মৃতের প্রতি জীবিতের কর্তব্য হিসেবে লাশের সংস্কার করল। কেউ যার নেই শেষ পর্যন্ত তারও কেউ থাকে, সৎকার করে সেই। কেউই যখন গ্রহণ করবার থাকে না তখন তাকে মাতা ধরিত্রী তিনি গ্রহণ করেন। সেইখানে মানব সন্তানের আরম্ভ হয় আখ্যানের ভিন্ন স্তর। এভাবে সেলিম আল দীনের চাকা বহুস্তরী আখ্যানের মৌচাক। সেলিম আল দীনের নিজের কথায়, আমি প্রাচ্যের চিরায়ত দর্শন দ্বৈতবাদী শিল্পতত্ত্বের ধারায় শিল্পের মাধ্যমগত ভেদ রেখা লুপ্ত করে একটি অখণ্ড ঐক্যে শিল্পরীতিকে সংহত করতে চায়। বক্তব্যে তার শিল্পচিন্তার একটা স্পষ্ট অবয়ব পাওয়া যায়। কোনো অসতর্ক মনের খেয়াল মাত্র নয়, তা পূর্ণ সচেতন ভাবনার শৈল্পিক তাত্ত্বিক বহিঃপ্রকাশ। 1975 পরবর্তী সকল নাট্য প্রয়াসে তিনি শিল্পের দ্বৈতবাদেরই চর্চা করেছেন এবং বিভিন্ন নামের নাটকে বিভিন্ন রীতির পরীক্ষা নিরীক্ষা শেষে একটি তাত্ত্বিক রূপ দান করা। সেলিম আল দীনের বক্তব্যে দীর্ঘ অভিজ্ঞতা প্রসূত আত্মবিশ্বাস প্রকাশিত এবং যৌক্তিক কারণেই বলা যায় যে তার শিল্প তত্ত্ব দ্বৈত অস্তিত্বের, কিন্তু তারা চূড়ান্ত বিবেচনায় অদ্বৈতে লেন। কেননা নাটকগুলো অঙ্গসংস্থান থেকে তত্ত্ব যেমন সমুদ্গত, তেমনি তত্ত্বের শিরা উপশিরা পথে পৌঁছে যাওয়া যায় নাট্যবস্তুর কেন্দ্রে তার নিজের ভাষায়। বস্তুতপক্ষে দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের আবিষ্কারের পরে বা ওই শিল্পতত্ত্বের প্রতি প্রগাঢ় বিশ্বাস জন্মাবার ফলে আমি চলতি অর্থে নাটক লিখি না। আমার লেখাগুলি ঐতিহ্যবাহী বাংলা পাঁচালী ও কথকথার ধারায় সমকালীন প্রায়। ধরা যাক চাকা নাটকটির গঠন কৌশলে উপন্যাসের সকল শর্তই রক্ষিত আছে, কিন্তু আবার এতে নাটকের প্রাচ্যদেশীয় শিল্পরূপটি অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে চাকাকে কবিতা আকারেও সাজানো যায়। আরও এক পায়ে গিয়ে দৃঢ়ভাবে বলতে পারি, চাকা কবিতা আকারে সাজানোর পর তার গীত বাদ্যযন্ত্র যুগেও পরিবেশিত হতে পারে। জৈবৃত্তিকন্যার হরগজ একই ধারার লেখা। বনপাংশুলে নির্দিষ্টভাবে আমি বাংলা পাঁচালী রীতি অনুসরণ করেছি। এতে কথা, পদ, গোলাম
নাচারি প্রভৃতি সংযুক্ত হয়েছে। আধুনিককালে এ ধরনের কোনো শিল্পাঙ্গীদের সঙ্গে আমার পরিচয় ঘটেনি। একটি রচনা যখন মঞ্চে পরিবেশিত হওয়া ব্যতিরেকেও উপন্যাসের সকল বৈশিষ্ট্য আত্মসাৎ করে, তখন তা কেন কথা সাহিত্যের অন্তর্ভুক্ত হবে না? যদি সমালোচকরা মনোপাংশুর বা প্রাচ্যের মতো লেখাকে বাংলা কথা সাহিত্যের অন্তর্ভুক্ত না করেন, তবে তা তাদের অধিগত সংজ্ঞার সীমাবদ্ধতা, আমার নয়। সাহিত্য বহি বিভাজন ইউরোপ থেকে আমদানিকৃত, এ আমি মানি না, কারণ আমাদের শিল্পচির চিরকালই দ্বৈতাদ্বৈতবাদ। তিনি আরও বলেন, তবে দীক্ষার কথা যদি বলি, সেটা নিয়েছে রবীন্দ্রনাথ থেকে। রবীন্দ্রনাথ আধুনিক প্রাচ্য শিল্পের সর্বকাল কুলবিলোপী স্রষ্টা। তাঁর বিশালতা, গভীরতা কোনো তুলনায় অন্য কোনো ভাষায় সহস্র বর্ষেও দুর্লভ বলে আমি মনে করি। কিন্তু আমার শিল্পপথে তিনি শুধু শ্রদ্ধেয় নন, বরং রবীন্দ্রনাথ আমার নক্ষত্রালো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণের কথা সেলিম অকপটে স্বীকার করেন। কেন? উপরিউক্ত যুক্তি তার বিশ্বাসের পক্ষে প্রকৃষ্ট প্রমাণ। যদি কেউ বলেন তাঁর এই বক্তব্য একজন গোঁড়া আস্তিকের, তবে তার সত্যের অপলাপ হবে এমন নয়। ঘোর রবীন্দ্র বিরোধী বাঙালির পক্ষেও বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের ভূমি থেকে রবীন্দ্রনাথের সমরূপ পাঠন অসম্ভব। এমনকি ইউরো আমেরিকান বহু পণ্ডিত, কবি, সাহিত্যিক রবীন্দ্র প্রতিভার সার্বভৌমত্ব বিদায়ীন চিত্তে স্বীকার করেন। যে মাহাত্মের কাছে এসে এজরা পাউন্ড, তার বয়স হলো 81, তিনিও লিখেছেন 1913 খ্রিস্টাব্দে উদ্ধৃতির জন্য, যে কবিতাই তুলি পরেরটা পড়ে ভাবি খুঁজি ফুল করলাম। ঠাকুরমশাইয়ের ব্যক্তি স্বরূপের সঙ্গে তার রচনা মেশাতে চাই না, কিন্তু এক্ষেত্রে দুইয়ের সম্পর্ক এত নিকট যে আমি দুটো কথা বলবো, কিছু ব্যাখ্যা না করেই সোজাসুজি। ঠাকুরমশাইয়ের কাছ থেকে যখন আসি, তখন নিজেকে মনে হয় যেন একটা বর্বর বরণে জানোয়ারের ছাল, হাতে পাথরের অস্ত্র, মোটা ভারী কাঁটাওয়ালা গদা। বিষ্ণুদেব প্রবন্ধ সংগ্রহ, ধ্রুবকুমার ইত্যাদি। 1961 সালে মার্কিন মহাকবি রবার্ট ফ্রস্ট বলেন, আমার জীবনে আমি পেয়েছি 2-3 জাতির রচয়িতা বা উজ্জীবনকারীর মহাবন্ধুত্ব লাভের সুযোগ। মেলামেশার ফলে আমিও হয়েছি রাষ্ট্রবিদ, দেশমনীষী, যার জন্যে আমার কিছু বন্ধুবান্ধব রাজনীতি শব্দটাই যাদের অপছন্দ, আমার বিষয়ে দুশ্চিন্তিত। যাক, উনিয়ে মাথা ঘামাবার দরকার নেই। আয়ারল্যান্ডের সঙ্গে আমার মনের যোগাযোগ আছে। আয়ারল্যান্ডকে যেসব কবি গড়ে তুললেন, তারা চিনলেন আমার স্বরে। তাদের আমি ভালো রকম জানতাম, আর সবচেয়ে ভালো জানতাম এক ভারতীয়, রবীন্দ্রনাথ ঠাকুর। মনে হলো, ভালো লাগলো যে আজও তিনি ভারতবর্ষে এক জীবন্ত শক্তি। এই খবরটা আমাকে খুব নাড়া দেয়। আমি জানতাম যে যা আগে ঘটেছিল সেসব কিছুর মধ্যে তার নেত্রী শক্তি জাগ্রত ছিল, এবং তার সঙ্গে আমার যথেষ্ট দেখাশোনা হয়েছে। সেই পরিচয় আমি বুঝতে পারি কি করে তা ঘটেছিল। তার বিচিত্র ব্যাপ্ত সম্প্রীতি, তার মৈত্রী, স্বদেশ, তার বহুবিধ কর্মের বিস্তৃত জীবন। এখন এই ব্যাপারটা আমার কাছে আরও মনোজ্ঞ লাগে। ঠাকুরের ব্যাপারটা, তার সত্তার স্বরূপ দেখতে পাওয়া। তিনি দুইই ছিলেন, একথা আমি বলব। প্রথমত, তাঁকে গ্রহণ করতে হয় এক বিরাট দেশ প্রাজ্ঞভাবে, রাষ্ট্রবেত্তাভাবে, এবং তাকে আমরা ভাববো এমন এক মানুষ বলে, যিনি নিজেকে প্রকাশ করেছেন একজন আর্টেরই জন্য, আর্টিস্ট রূপে। এটা করতে তিনি ভয় পাননি। জীবনানন্দ দাশ তার বাংলা উপন্যাস বিষয়ক প্রবন্ধে বাংলা উপন্যাসের ইতিহাসে রবীন্দ্র উপন্যাসকে স্বতন্ত্র ভবিষ্যৎ দান করেন। দেবেশ রায় তার উপন্যাস নিয়ে
উপন্যাসের বিবিধ সংকট গ্রন্থে বাংলা উপন্যাসের যথার্থ ও বিস্তৃত দিগন্ত রবীন্দ্রনাথের উপন্যাসে প্রত্যক্ষ করেন। সে আলোচনায় সর্বত্র বিস্তারে রবীন্দ্র প্রতিভা সম্বন্ধে সশ্রুত উচ্চারণ লক্ষণীয়। উপর উল্লিখিত দৃষ্টান্ত উপস্থাপনের পরিপ্রেক্ষিতে বলা যায়, সেলিম আলদিনের রবীন্দ্র ভক্তি মোটেও অত্যুক্তি নয়, ঐতিহ্য সচেতন বা ঐতিহ্য লগ্ন শিল্পী সাহিত্যিক ইতিহাস সচেতন বটে। একজন কমিউনিস্ট হিসেবে দেবেশ রায় ঐতিহাসিক বস্তুবাদে বিশ্বাসী, অর্থাৎ ইতিহাস তার চেতনার নির্ণায়ক। একটি স্থলে বোধ হয় দেবেশ রায় সেলিম আলদিন অভিন্ন অবস্থানে সকালের ইউরো আমেরিকার শিল্প সাহিত্যের অবক্ষয়িত রূপ বা পতিত দশা সম্বন্ধে তারা সিদ্ধান্তের প্রায় একই তলে অবস্থান করেন। দেবেশ রায়ের মন্তব্য, অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ইউরোপ ও আমেরিকার প্রধান ধারার সাহিত্যে গল্প উপন্যাসের খরা এতই স্থায়ী হয়ে উঠেছে যে পুনরুদ্ধারের কোনো ভরসাও জুটছে না। একই সঙ্গে নারীবাদী ও কাল গল্প উপন্যাস বছর 10-15 আগে আমেরিকায় বদলের যে হাওয়া তুলেছিল সে হাওয়া মরে গেছে। লাতিন আমেরিকা অতিস্ফীতির পরবর্তী উৎপাদন হ্রাস হচ্ছে। উত্তর ও পশ্চিম আফ্রিকার একটা সম্পূর্ণ অবস্থা আর নেই, নতুন তেমন লেখা চোখে পড়ে না। কিন্তু সার্বিয়া, বসনিয়া, সুদান, প্যালেস্টাইন, আরব, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াতে গল্প উপন্যাসের দিকে কম বয়সী লেখকদের ঝুঁক পড়েছে। তারা এতই ভালো ভালো গল্প উপন্যাস লিখেছেন যে কারু অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হতে পারে যে দুনিয়ার গল্প উপন্যাস বদলে যাচ্ছে। কেন্দ্র প্রান্তের বিকাশ নিকাশ বিবেচনায় সেলিম আলদিন বিকেন্দ্রিক, প্রান্তজন তাঁর রচনার সর্বত্র সদর উপস্থিত এবং তারা শ্রেণীবিভক্ত, শোষণ, পীড়ন, অধ্যুষিত সমাজ ব্যবস্থায় বসবাসের অভিজ্ঞতাজাত তাদের সংখ্যক প্রকাশের উদ্দেশ্যেই সমবেত। কেন্দ্রের উপস্থিতি আছে তার নাটকে, কেন্দ্রের ক্ষমতার দাপট এবং উত্তাপ অনুভূত হয়, কিন্তু তার প্রাধান্য অনুপস্থিত। অতি উৎসাহী সমাজ বিপ্লবে অঙ্গীকারবদ্ধ কোনো শিল্পীর মতো সেলিম আলদিন অসংগঠিত, অসচেতন এবং পরনির্ভরশীল, ক্ষমতা কেন্দ্রের উপর নির্ভরশীল সোনাই রুস্তম, কেরামত, সমুদ্রের প্রহকাচ্ছন্ন উপকূলবাসী জাহাজি মধু, চুটকুনি বাহির গাড়োয়ান, দশরথ, অনিল কোচ, সকি, কালিন্দি, আলাল, পুতুল মাস্টার, মাজেদের মেয়ে পরী, মিনুদি, সয়ফর চাঁদ কেউই অতি বিপ্লবী হয়ে ওঠার ব্যর্থ প্রয়াসী নয়, অথচ তারা প্রত্যেকেই ক্ষমতা কেন্দ্রে অবস্থিত। ইদু কন্ট্রাক্টর, সুবল ঘোষ, পাকিস্তানের স্বৈরশাসন, জমিদারতন্ত্র, সাম্প্রদায়িক শক্তি, বাংলাদেশি স্বৈরশাসন, জোরদার মহাজন, জিতু মাতবর, তার ছেলে আইজল, মান্দাইল, অনিল ও অন্যান্যদের শাসকজাত বাঙালির বিরুদ্ধে অস্তিত্বের সংগ্রামরত বঞ্চিত, অসহায় ক্ষমতা কেন্দ্রের বাইরের মানুষ। সেলিম আলদিন এবং দেবেশ রায় এই আত্মতত্ত্বে সমৃদ্ধ এবং তাদেরই সৃজন আত্মজ্ঞান শিল্পতত্ত্বের আলোকে আমরা দেখতে প্রয়াস পেলাম। ধন্যবাদ সকলকে।